স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের পাতাবাহারের ক্লাস 4। অলরেডি কিন্তু এর আগের ক্লাসে আমরা পাতাবাহার 3 নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা প্রত্যেকে ক্লাসটা করেছো। পাতাবাহার 3 মানে আমাদের যে ক্লাস 3 যে বইটি রয়েছে পাতাবাহার, সেই বইটি নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম। কি কি প্রশ্ন হতে পারে, নামকরণের কি সার্থকতা কি রয়েছে, এর যে থিম কি রয়েছে, সমস্ত কিছু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্লাস 4 এর পাতাবাহার বইটি নিয়ে আলোচনা করব। এখান থেকে ইন্টারভিউ কি কি প্রশ্ন করতে পারে একটু আমরা দেখে যাব, কারণ এই সমস্ত ইনফরমেশনগুলো ইন্টারভিউ কিন্তু কোর টপিক, তাই এগুলো কিন্তু মিস করলে হবে না। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক, অবশ্যই অবশ্যই এখনো লাইক করোনি হয়তো, অবশ্যই করে দিও, কারণ তোমাদের জন্য আমি কিন্তু সারাক্ষণই পরিশ্রম করছি। ওকে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, এছাড়াও আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ফোন করবে, তোমাদের দাদা সবসময় তোমাদের পাশে আছে। ওকে। আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুটো আছে, ডাব্লিউবি এক্সাম গাইড আর ডাব্লিউবি এক্সাম গাইড 2.0। এছাড়াও ফেসবুক পেজ রয়েছে ডাব্লিউবি এক্সাম গাইড। সমস্তগুলো কিন্তু ফলো করে রেখো, সমস্ত আপডেট কিন্তু সব জায়গাতে তোমরা পেতে থাকবে। ওকে, চলো নেক্সট দেখো। প্রথম, কালকে অলরেডি এই প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, তবু আজকেও আলোচনা করব যাতে তোমাদের জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়। বলছে পাতাবাহার নামকরণের কারণটা কি? পাতাবাহার হলো এক ধরনের গাছ যার পাতায় নানান রঙের সমাবেশ দেখা যায়। তেমনি বইটিতে বিভিন্ন বিষয়ের সমাবেশ ঘটেছে, তাই এই বইটির নাম রাখা হয়েছে পাতাবাহার। যেহেতু গতকালকের ক্লাসে এগুলো বুঝিয়েছি, তাই বিশেষ কিছু আলোচনা করছি না, জাস্ট বলে চলে যাচ্ছি। পাতাবাহার বইটি কে তৈরি করেছেন মানে নির্মাণ করেছেন? বিপ্লব মণ্ডল। এই বইটি প্রথম প্রকাশ কবে হয়েছিল? 2012 সালে। তাহলে 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন, সেই কমিটির সুপারিশে 2012 সালে এই বইটি প্রথম প্রকাশ করা হয়। নেক্সট দেখো, 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কমিটি গঠন করেন এবং এর উদ্দেশ্য কী ছিল? 2011 সালে তিনি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল বিদ্যালয় স্তরের সমস্ত পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক পর্যালোচনা করা এবং পুনর্বিবেচনা এবং পুনরায় বিন্যাস করা। ওকে। নেক্সট দেখো, নতুন পাঠ্যক্রম পাঠ্যপুস্তক তৈরি করার সময় কোন দুটি নথির ওপর অনুসরণ করা হবে? জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 আর শিক্ষার অধিকার আইন 2009। নেক্সট দেখো, নতুন পাঠ্যক্রম তৈরি করতে কার শিক্ষা দর্শন অনুসরণ করা হয়েছে? এটা হবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনকে অনুসরণ করা হয়েছে। নেক্সট দেখো, চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের কেন্দ্রীয় ভাবমূল কি ছিল? মানে এই যে চতুর্থ শ্রেণীর যে পাতাবাহার বইটি রয়েছে, এই পাতাবাহার বইয়ের ভাবমূল কি ছিল? তাহলে কি হবে? কেন্দ্রীয় ভাবমূল হলো, চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটির ভাবমূল হলো রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ। কি বললাম? রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ, মনে থাকে জানো, এটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে চতুর্থ শ্রেণীর যে আমার পাতাবাহার বইটি রয়েছে, তার মূল থিম কি? রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ। এই বইটিতে শিক্ষার্থীদের বাংলা ভাষা আয়ত্ত করার পাশাপাশি বিভিন্ন আনন্দময় উপকরণ যেমন গান, ছবি আঁকা, অভিনয়, ব্রতচারী ও কীর্তনী নির্ভর অনুশীলন এর মাধ্যমে শিক্ষাকে আনন্দদায়ক করার উপরে জোর দেওয়া হয়েছে। ঠিক আছে। নেক্সট দেখো, এই বইটিতে কি কি আনন্দময় উপকরণ ব্যবহার করা হয়েছে? যেমন গান, ছবি আঁকা, অভিনয়, এগুলো। এই বইটির অনুমোদন ও প্রস্তুতিতে কারা সহায়তা করেছেন? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন, এছাড়াও ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের পরামর্শ। নেক্সট দেখো, এই বই তৈরির ক্ষেত্রে কোন কোন স্তম্ভকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে? কোন জিনিসগুলোর উপরে ভিত্তি করে এই বইটাকে তৈরি করা হয়েছে? তিনটে জিনিস, এনসিএফ 2005, আরটি রাইট টু এডুকেশন 2009, আর রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন। এই তিনটে জিনিস। তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের নোটসগুলো তোমরা কিনতে পারো। খুবই অল্প মূল্য রাখা আছে, এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে। এখানে যদি ক্লিক করো, প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো। এখানে যদি ক্লিক করে দেখো, প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে। এখানে প্রচুর নোটস দেওয়া আছে, এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে। ইংরেজি ফোল্ডার যদি ওপেন করে, এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে, সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে।
তারপরে চলে আসো শ্রেণী বই, এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো আছে, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ। তারপরে চলে আসো ভূগোল, এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে। তারপর চলে আসি বাংলা, এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে। তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে। তারপর চলে আসো সহজ পাঠ থেকে, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন যেগুলো প্র্যাকটিস করেছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। তারপরে সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে, এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে, সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে। তো প্রত্যেকে যারা আমাদের নোটসগুলো কিনতে চাও প্রত্যেকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। নেক্সট দেখো, চতুর্থ শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলি কি কি। এক হচ্ছে কি, মানে চতুর্থ শ্রেণীতে কি কি বই রয়েছে। প্রথম কথা, বাংলা পাতাবাহার, ইংরেজি বাটারফ্লাই, গণিত আমার গণিত, পরিবেশ আমাদের পরিবেশ, ইংরেজি সহায়ক বই যেটা উইংস বলা হয়, স্বাস্থ্য শারীরশিক্ষা, মূল্যবোধ শিক্ষা নাম হচ্ছে জগৎবাড়ি। এই কয়েকটা বই রয়েছে। নেক্সট দেখো, চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছিলেন। মাথা রাখবে, যুধাজিৎ সেনগুপ্ত, ঠিক আছে। চলো, তাহলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো চতুর্থ শ্রেণীর যে পাতাবাহার বইটি রয়েছে সেই বইয়ের প্রথম চ্যাপ্টার কি রয়েছে বা প্রথম অধ্যায় কোন টপিক নিয়ে বলা হয়েছে, সেটা কি হবে আনসার, সবার আমি ছাত্র। পড়েছি নিশ্চয়, তাই যেহেতু এটা প্রথম চ্যাপ্টার তাই প্রত্যেকে সবার আমি ছাত্র কবিতাটা খুব সুন্দর করে পড়ে যাবে, খুবই সুন্দর করে। দেখো, সবার আমি ছাত্র কবিতাটি কে লিখেছেন, সুনির্মল বসু। সবার আমি ছাত্র এই কবিতাটির মাধ্যমে কবি কি শেখাতে চেয়েছেন। এই কবিতার মাধ্যমে কবি বলতে চেয়েছেন প্রকৃতি আমাদের সব থেকে বড় শিক্ষক। আকাশ বাতাস নদী পাহাড় সূর্য চাঁদ প্রত্যেকে আমাদের জীবনের নানান দিক শেখায়। এই কবিতা শেখায় উদারতা, পরিশ্রম, সহিষ্ণুতা ও বিনয়। এটি প্রকৃতি নির্ভর মূল্যবোধ ও শিক্ষণীয় কবিতা যা প্রাথমিক স্তরে শিশুদের শেখার আনন্দকে বাড়াতে সাহায্য করে। নেক্সট দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। অসম একটা প্রশ্ন, মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইন্টারভিউর। বলছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এই লাইনটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। এই পঙ্গক্তিটিতে কবি বলতে চেয়েছেন যে তিনি সমগ্র পৃথিবীকে একটি বিদ্যালয় বা পাঠশালা হিসাবে দেখেছেন, আর এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ প্রাণী প্রকৃতির প্রতিটি উপাদানই তার শিক্ষক। তিনি বিনয়ের সঙ্গে স্বীকার করেছেন যে তিনি সবার কাছ থেকে কিছু না কিছু শিখেছেন। আকাশ থেকে উদারতা, সূর্য থেকে তেজ, নদী থেকে চলার গতি, চাঁদ থেকে কোমলতা, মাটি থেকে সহিষ্ণুতা, অর্থাৎ জীবনের প্রতিটি জিনিসই তার কাছে শিক্ষার উৎস। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকে কিন্তু পিডিএফ গুলো ভালো করে পড়বে, পিডিএফ গুলো ভালো করে পড়ো, অল্প সময়ের মধ্যে পরিপূর্ণভাবে আমাদের পিডিএফ এর সমস্ত কিছু কভার করা আছে, প্রত্যেকটা জিনিস কভার করা আছে, প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে। পিডিএফ গুলো খুবই স্বল্প মূল্য রয়েছে, কিনে তোমরা ভালো করে পড়াশোনা করো। চলো নেক্সট দেখো, এবার এই কবিতা থেকে কি কি পড়তে হবে, যে এই কবিতা থেকে কবি কার কাছ থেকে কি কি শিক্ষা পেয়েছে। এটা কেন পড়বো স্যার, কারণ এই কবিতাটা হচ্ছে আমাদের যে পাতাবাহার বই রয়েছে তার কিন্তু প্রথম অধ্যায়, তাই প্রথম অধ্যায় অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে। তাহলে আকাশ থেকে কবি কি কি শিক্ষা পেয়েছিলেন জিজ্ঞেস করতে পারে, তাহলে উদার হতে, অর্থাৎ আমাদের মনকে উদার করার জন্য বলা হয়েছে, উদারতার যে শিক্ষা সেটা পেয়েছিলেন আকাশ থেকে। বায়ু থেকে কি শিক্ষা দিয়েছিল, কর্মঠ হতে, সক্রিয় হতে। পাহাড় কি শিক্ষা দিয়েছিল, নীরব, স্থির ও মহান হতে। খোলা মাঠ, তার মনকে খোলা করতে, উদার আচরণ করতে। সূর্য শিখিয়েছিল নিজের তেজে জ্বলতে এবং পরিশ্রমে আলোতে আলোকিত করতে, ঠিক আছে। নেক্সট দেখো, চাঁদ, চাঁদ কি শিখিয়েছিল, মিষ্টি এবং কোমলভাবে কথা বলতে। সমুদ্র কি শিখিয়েছিল, অন্তরে গভীরতা ও রত্ন সম মানসিকতা রাখতে, মানে নদীর যে গভীরতা রয়েছে একটা অসীম প্রকৃতির সেরকম মানসিকতা রাখতে হবে। নদী কি বলছে, নিরবিচ্ছিন্নভাবে নিজের গতিতে চলতে। মাটি সহিষ্ণু হতে, সব কিছু সহ্য করতে। পাথর নিজের কাজে কঠোর হতে। তাহলে এই যে আমি বললাম যে কার কাছ থেকে কবি কি কি শিক্ষা পেয়েছিল, এগুলো কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে সুনির্মল বসুর লেখা দুটি শিশু সাহিত্যের নাম বলুন। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে সবার আমি ছাত্র কবিতাটি কে লিখেছেন, তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে যে সুনির্মল বসু। আচ্ছা আপনি বলুন তো সুনির্মল বসুর আরো কিছু লেখার নাম। পরোক্ষ প্রশ্নটা হতে পারে, তখন আনসার কি হবে, ছানা বড়া, ছন্দে টুংটাং, হইচই ইত্যাদি।
নরহরি দাস গল্পটি কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা কয়েকটি শিশু সাহিত্যের নাম বলুন। টুনটুনির বই, গুপি গাইন বাঘা গাইন, ছেলেদের রামায়ণ মহাভারত। নেক্সট, সুকুমার রায়ের সঙ্গে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কি সম্পর্ক? সুকুমার রায় হলেন উপেন্দ্র কিশোরের সন্তান। নেক্সট দেখো, শিশুদের জন্য সন্দেশ পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, গানে গানে, এই গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার মাধ্যমে কবি শিশুদেরকে কি বোঝাতে চেয়েছেন? যদি তোমরা কবিতাটি পড়ো তাহলে বুঝতে পারবে যে এই কবিতাটির মাধ্যমে শিশুদেরকে কবি কি বোঝাতে চেয়েছেন। এই কবিতায় কবিতার অন্তরের স্বাধীনতা, কল্পনার মুক্ত উচ্ছ্বাস ও সৃষ্টশীলতার আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলতে চেয়েছেন, মানুষের মন কখনো বেঁধে রাখা যায় না, মন চায় স্বপ্ন দেখতে, গাইতে, উড়তে ও নতুন জগৎ খুঁজে পেতে। কবির মন তাই পৃথিবীর সীমা ছাড়িয়ে রূপকথার দেশ, পরীর দেশ এবং কল্পনার জগৎ সবখানি উড়ে যেতে চায়। এই যেন মানব মনের সীমাহীন স্বাধীনতার প্রতীক। তাহলে কবি কি করতে চাইছে? তার যে কবির যে মন, সে সীমাবদ্ধ থাকতে চায় না, সে বিভিন্ন জায়গায় ঘুরতে চায়। সে কোথায় কোথায় ঘুরতে চায়? পরীদের দেশে যেতে চায়, রূপকথার দেশে যেতে চায়, কল্পনার জগতে যেতে চায়। তাহলে এগুলো কিন্তু সুন্দর করে বলতে হবে। নেক্সট দেখো, তেত্তোচানের অ্যাডভেঞ্চার গল্পটি কে লিখেছেন? আনসার হবে কি? তেতসুকো কুরুয়ানাগি। তিনি কিন্তু একজন মেয়ে, এটা মাথায় রাখবেন। তিনি একজন লেখিকা, মাথায় রাখো, তিনি একজন লেখিকা। তিনি কোন দেশের লেখিকা? তিনি হচ্ছেন জাপানি, অর্থাৎ জাপানের লেখিকা। নেক্সট দেখো, এই গল্পের মাধ্যমে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? এই অংশটি মানে কি বলছে, কোন বিষয়টি ফুটে উঠেছে দেখো। এটার আনসারটা একটু ভুল আছে, আমি এটা কারেকশন করে দেবো। যখন আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো তখন এটা কারেকশন করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট দেখো, বলছে এই বইটির ইংরেজি ভাষার অনুবাদ কে করেছেন? ইম্পর্টেন্ট, এই বইটির ইংরেজি ভাষার অনুবাদ কে করেছেন? ডোরোথি ব্রিটন, নামটা মাথায় রাখবে। তাহলে এটা কি ছিল? এই যে তোমার মানে তেত্তোচানের যে অ্যাডভেঞ্চার, এই যে গল্পটা, সেটা কিন্তু জাপানি ভাষায় লেখা। এই জাপানি ভাষা থেকে ইংরেজি ভাষা ট্রান্সলেট করেছে কে? ডোরোথি ব্রিটন। আর এই গল্পটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন কে? মৌসুমী ভৌমিক। এগুলো কিন্তু মাথায় মাথায় রেখো। নেক্সট দেখো, তেত্তোচান শব্দটির অর্থ কি? খুব ইম্পর্টেন্ট। তেত্তোচান শব্দটির অর্থ হচ্ছে খুবই ছোট খুকু। খুকু মানে ছোট্ট যে বাচ্চা হয় সেটা তেত্তোচান। বনভোজন কবিতাটি কি লিখেছেন? বনভোজন কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা। এই কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? শৈশব জীবনের সব থেকে আনন্দময় সময়, তখন জীবনের কোনো চিন্তা বা বোঝা থাকে না। সামান্য সুযোগ পেলেই শিশুরা খুশি হয়ে ওঠে, খেলা বা দুষ্টুমির মধ্যে নিজেদের জগৎ তৈরি করে নেয়। এই কবিতায় যেমন মেয়েরা বাপ মা ঘুমিয়ে পড়তেই আমবাগানে বনভোজনের আয়োজন করেছে, নিজেরা রাঁধছে, খেলছে, হাসছে, মজা করছে। যদিও তাদের রান্না মজার ছলে ব্যর্থ হয়েছে ধুলো বালি মেশানো ভাত পোলাও দিয়ে। যদিও তারা রান্না করেছে কিসের মাধ্যমে? ধুলো বালি এসব দিয়ে। তবুও তারা সেটাকে আনন্দ করেছে, মজা করেছে। এটা হচ্ছে কবিতার মূল লক্ষ্য। তাহলে কবিতাগুলো পড়তে হবে, তবেই কিন্তু এর ভাব সম্প্রসারণটা তুমি ভালো করে বলতে পারবে। প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের নোটসগুলো তোমরা কিনতে পারো। খুবই অল্প মূল্য রাখা আছে, এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে। এখানে যদি ক্লিক করো, প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো। এখানে যদি ক্লিক করে দেখো, প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে। এখানে প্রচুর নোটস দেওয়া আছে, এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে। ইংরেজি ফোল্ডার যদি ওপেন করে, এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে, সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে। তারপরে চলে আসো শ্রেণী বই, এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো আছে, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ। তারপর চলে আসো ভূগোল, এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে। তারপর চলে আসি বাংলা, এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে। তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে। তারপর চলে আসো সহজ পাঠ থেকে, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করেছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তারপরে সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে। এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে, সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে। তো প্রত্যেকে যারা আমাদের নোটসগুলো কিনতে চাও, প্রত্যেকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। নেক্সট দেখো, ছেলেবেলার দিনগুলি গল্পটির লেখককে। খুব ইম্পর্টেন্ট, ছেলেবেলার দিনগুলি গল্পটি লিখেছেন কে? পূর্ণলতা চক্রবর্তী।
পূর্ণলতা চক্রবর্তীর সঙ্গে উপেন্দ্র কিশোর রায়ের কি সম্পর্ক রয়েছে? পূর্ণলতা চক্রবর্তী উপেন্দ্র কিশোর রায়ের হচ্ছে কন্যা। অর্থাৎ আমরা যদি দেখি যে এই যে উপেন্দ্র কিশোর রায়ের ছেলের নাম কি সুকুমার রায়, তাহলে সুকুমার রায়ের বোন হচ্ছে পূর্ণলতা চক্রবর্তী, হিসাব বলছে। চলো নেক্সট দেখো, পূর্ণলতা রায়ের কয়েকটি লেখার নাম বলুন। একটা হচ্ছে কি রাজবাড়ি, ছেলেবেলার দিনগুলি ইত্যাদি। দুই চাকার দুনিয়া গল্পটি কে লিখেছেন? বিমল মুখার্জি। আমাজনের জঙ্গলে গল্পটি কে লিখেছেন? অমরেন্দ্র চক্রবর্তী। অ্যামাজন কথার অর্থ কি? বীর রমণী। এটা ইম্পর্টেন্ট। অ্যামাজন কথার অর্থ কি? বীর রমণী। অ্যামাজনের জঙ্গল কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকা, মাথায় ব্রাজিলের দক্ষিণ আমেরিকাতে, মানে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। নেক্সট দেখো, আমি সাগর পাড়ি দেব কবিতাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলামের কয়েকটি কবিতার নাম বলুন। অগ্নিবীণা, বিষের বাসি, সাম্যবাদী, ফণি মনসা, সর্বহারা। চতুর্থ শ্রেণী পাতাবাহার বইয়ের শেষ পাঠ্য বিষয়টি কি রয়েছে? ঘুম ভাঙানি ছড়া। ছড়াটি লিখেছেন মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদার কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি বঙ্গভারতী ও বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। মায়াদ্বীপ গল্পটি কে লিখেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়। ঘুম পাড়ানি ছড়া কবিতাটি কে লিখেছেন? স্বপন বুড়ো। স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী। হেয়ালি নাট্যটি কে লিখেছেন? সুকুমার রায়। যতীনের জুতো গল্পটি কে লিখেছেন? সুকুমার রায়। ওগো ওঠো ভারত লক্ষ্মী গানটি কে লিখেছেন? অতুল প্রসাদ সেন। এই গানটির মাধ্যমে কবি কি বার্তা দিতে চেয়েছেন? খুব ইম্পর্টেন্ট। ওগো ভারত লক্ষ্মী ওঠো, এই গানটির মাধ্যমে কবি কি বার্তা দিতে চেয়েছেন? এই এই ওঠো গো ভারত লক্ষ্মী গানটির মাধ্যমে কবি এক গভীর দেশপ্রেমের আহ্বান জানিয়েছেন। এটি মূলত দেশ মাতৃকা ভারত লক্ষ্মীর প্রতি প্রার্থনা ও উদ্দীপনামূলক আহ্বান। কবি দেশবাসীদেরও পরোক্ষে আহ্বান জানিয়েছেন যেন তারা আর দুর্বল না থেকে একত্রিত হয়, দেশের পুনর্জাগরণের জন্য আত্মবল, সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কবিতায় কবি আদর্শ ছেলে বলতে কাকে বুঝিয়েছেন? এই কবিতায় কবি এমন এক আদর্শ ছেলের কথা বলেছেন যে শুধু কথাই নয় কাজে বড় হবে। তিনি সেই ছেলেকে আদর্শ ছেলে বলেছেন যে সাহসী, পরিশ্রমী, সৎ ও দায়িত্ববান। বিপদের সময় ভয় না পেয়ে সামনে এগিয়ে যাবে, মানুষের সেবা করবে এবং দেশের কল্যাণে নিজেকে শক্তি ও শ্রম প্রদান করবে। কবি চান প্রতিটি ছেলে যেন মানবিক গুণে ও কর্মে মহান হয়, কারণ তার মতে সত্যিকারের বড় হওয়া মানে হলো মানুষ হওয়া। তাহলে এটা কিন্তু ভালো করে আমি লিখে দিছি। এত বড় তো মুখস্থ করতে পারবে না, এটা পিডিএফটাকে ভালো করে পড়বে, পড়ে কিন্তু সুন্দর করে নিজে নিজে বলার চেষ্টা করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট, কুসুম কুমারী দাস কে ছিলেন? কুসুম কুমারী দাস ছিলেন কবি জীবনানন্দ দাস। আপনি চতুর্থ শ্রেণীর বাঘাযতীন গল্পটি পড়েছেন? আপনি বলুন তো বাঘাযতীন কে ছিলেন? প্রশ্ন। বাঘাযতীন ছিলেন একজন বিখ্যাত বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে তিনি পরিচিত ছিলেন। তিনি ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের অন্যতম নেতা ছিলেন তিনি। একবার খালি হাতে বাঘ শিকার করার পরে তিনি বাঘাযতীন উপাধি পেয়েছিলেন। তাহলে বোঝা গেল যতীন্দ্রনাথকে কেন বাঘাযতীন বলা হয়, কারণ তিনি বাঘ শিকার করেছিলেন। খোরো বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, এই গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী কবি কাকে বলা হয়? জসীমউদ্দিন। জসীমউদ্দিনের লেখা কয়েকটি গ্রন্থের নাম বলুন। কবর, পদ্মাপাড়। ওই যে আছে না যে কবিতাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা কবর কবিতাটা পড়েছো। এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলায়, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নাইনের জলে। বেশ একটা কবিতা রয়েছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো কবিতাটা কিন্তু খুবই সুন্দর কবিতা, আমরা অনেকদিন আগেই পড়েছিলাম। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। তো প্রত্যেকে কিন্তু ভালো করে প্রিপারেশন করো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে ফোন করতে পারবে বা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো জায়গায় কোনো ক্লাস বা কোনো টপিকের ওপর যদি তোমাদের ক্লাস চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই টপিকের ওপর ক্লাস করাবো। আর এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে পিডিএফগুলো পড়ো, পিডিএফগুলো কেনার জন্য আমাকে এই নাম্বারে ফোন করবে 9647300217 এই নাম্বারে। ওকে, চলো, থ্যাংক ইউ। তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ
ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো।